লাবণী দেবী তার 3 বৌমা কল্পনা, জবা এবং ললিতার সঙ্গে বাস করত। কল্পনা দেবীর 3 ছেলে কাজের সূত্রে বেশিরভাগ সময় অন্য শহরেই থাকত। একদিন শীতকালের সন্ধ্যাবেলা লাবণী দেবীর 3 বৌমা বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করার পর কম্বলের তলায় বসে গল্প করতে থাকে। এই দেখে লাবণী দেবী মনে মনে ভাবে, সারাদিন শুধু কম্বলের তলায় বসে থাকবে, এছাড়া এদের আর কোনো কাজই নেই। শীতকাল পড়তে না পড়তেই 3 জনই একেবারে অলস হয়ে গেছে। কোন রকমে কাজ করে কম্বলের নিচে ঢুকতে পারলে বাঁচে, দেখাচ্ছি মজা এদেরকে। এই বলে লাবণী দেবী সোফার উপর বসে পড়ে এবং জোরে জোরে তার 3 বৌমাকে ডাকতে থাকে। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি এখানে এসো। কই, তাড়াতাড়ি আসতে বললাম তো। শাশুড়ি মায়ের চিৎকার শুনে 3 বৌমা তাড়াতাড়ি করে কম্বলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? আমরা তো 3 জনে সব কাজ করে দিয়েছিলাম, সব কাজ হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। কখন থেকে চিৎকার করে ডেকেই যাচ্ছি, কানে বুঝি শুনতে পাও না? কম্বল ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে তাই না তোমাদের? কম্বলগুলো গায়ে জড়িয়ে নিয়েই তো চলে আসতে পারতে। যাক, বাদ দাও। বড় বৌমা, আমার জন্য চা করে নিয়ে এসো তুমি। কি হলো, কি বললাম? চা করে নিয়ে এসো। কিন্তু মা, আমি তো আপনাকে আধ ঘন্টা আগেই চা করে দিয়েছিলাম। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার চা খাওয়া হয়ে গেছে। আপনি তো সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার, এই দুবারই চা খান। শীতকাল পড়ে গেছে, তোমরা হয়তো জানো না, আমি শীতকালে আধ ঘন্টা ছাড়া ছাড়া চা খাই। তাই এই শীতকালে আমি যতক্ষণ জেগে থাকবো আমাকে আধ ঘন্টা ছাড়া ছাড়া চা দেবে। যাও, তাড়াতাড়ি চা করে নিয়ে এসো। এই শুনে বড় বৌমা কল্পনা চা করতে চলে যায়। মেজ বৌমা, তুমি আমার জন্য গরম গরম চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, চিকেন পকোড়া যেন নরম না হয়, একদম মুচমুচে করকরে চিকেন পকোড়া খাবো। যাও, তাড়াতাড়ি যাও। মেজ বৌমা জবাও কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে চিকেন পকোড়া বানানো শুরু করে দেয়। আর এই সুযোগে ছোট বৌমা ললিতা আগে ভাগে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। তখনই লাবণী দেবী তাকে দেখে ফেলে আর বলে, এই, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার কোনো কাজ নেই? কোথায় যাচ্ছিলে? কম্বলের মধ্যে ঢুকতে যাচ্ছিলে তাই তো? চুপচাপ এখানে এসো আর আমার পায়ে হাতে তেল মালিশ করে দাও। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। এবার থেকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে তুমি আমার পায়ে হাতে তেল মালিশ করে দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে ললিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কল্পনা, জবা এবং ললিতা 3 বৌমাই বুঝতে পারছিল তাদের শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে তাদেরকে কাজ করতে বলছে। আসলে লাবণী দেবী ভীষণই নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। 3 বৌমার প্রতি তার কোনো রকমের দয়া মায়া বলে কিছুই ছিল না। সে চাইতো তার 3 বৌমা যাতে সারা দিন রাত পরিশ্রম করে। নিজের বৌমাদেরকে সংসারের কাজকর্ম করতে দেখলে না জানি কেন সে প্রচন্ড আনন্দ পায়। মা, এই যে আপনার গরম গরম চা আর চিকেন পকোড়া খেয়ে নিন। এবার আমরা যাই, আমাদের খুব ঠান্ডা লাগছে। আজকে কত ঠান্ডা পড়েছে বলুন তো। আরে, নিজেদের ঘরে যেতে পারলে বাঁচো। কটা বাজে দেখেছো? 8টা বাজে। আমার তো ডিনার করার সময় হয়ে গেল। এই অল্প একটু পকোড়া আর চা খেয়ে আমার কিছুই হবে না। আমাকে রাতের খাবারটা দিয়ে যাও। আর হ্যাঁ, নিশ্চয়ই রাতের খাবারে ভাত রান্না করেছো। আমি কিন্তু আজকে ভাত খাবো না। এই ঠান্ডার মধ্যে আমার ভাত খাওয়ার ইচ্ছা করছে না। আমার জন্য রুটি বানিয়ে নিয়ে এসো। এই শুনে লাবণী দেবীর 3 বৌমার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও তারা তাদের শাশুড়ি মাকে মুখ ফুটে কিছু বলতে পারে না। যাও, দাঁড়িয়ে আছো কেন? 3 জনেই রান্না করে যাও আর তাড়াতাড়ি করে আমার জন্য রুটি বানিয়ে নিয়ে এসো। হাত চালিয়ে কাজ করো। অল্প একটু শীত পড়তে না পড়তেই তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের রক্ত একেবারে ঠান্ডা হয়ে গেছে। তোমাদের মতো বয়সে আমি সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে কাজ করতাম। হ্যাঁ, সেটা শীতকাল হোক কিংবা গরমকাল। 3 বৌমা কোনো কথা না বলেই রান্নাঘরে গিয়ে রুটি বানাতে শুরু করে। শাশুড়ি মাকে সরাসরি কিছু বলতে না পারলেও তারা নিজেদের সঙ্গে কথা বলে শাশুড়ি মায়ের উপর রাগ প্রকাশ করতে থাকে। আমি খুব ভালো করেই জানি ওই বুড়ি ইচ্ছা করে আমাদের সঙ্গে এরকম করছে। এত ঠান্ডার মধ্যে মানুষ কম্বলের মধ্যে থেকে বাইরে বেরোতেই পারছে না। নিজেও তো কম্বলের মধ্যেই বসে আছে আর আমাদেরকে এভাবে ঠান্ডার মধ্যে খাটাচ্ছে। হ্যাঁ, আমাদের শাশুড়ি মা ভীষণ শয়তান, আমাদেরকে শান্তিতে থাকতেই দেয় না। চলো তাড়াতাড়ি রুটিটা বানিয়ে দিই। বুড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লে তবে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো, না হলে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ হুকুম করতেই থাকবে। 3 বৌমা রুটি বানিয়ে তাদের শাশুড়ি মাকে খেতে দেয়। লাবণী দেবী খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এবার 3 বৌমা শান্তির নিঃশ্বাস ফেলে। তারাও খাওয়া দাওয়া করে নিজের নিজের মতো ঘরে চলে যায় এবং কম্বলের মধ্যে ঢুকে পড়ে। মাঝরাতে লাবণী দেবী ঘুম থেকে উঠে পড়ে।
ঘুম থেকে উঠেই সে তার বৌমাদেরকে ডাকতে শুরু করে। বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, তোমরা তাড়াতাড়ি এসো, আমি বাথরুমে যাব, আমাকে একটু বাথরুমে নিয়ে চলো। উফ, সন্ধ্যাবেলা বেশি খাবার খেয়ে ফেলেছি বলে এখন পেটটা ভীষণ ব্যথা করছে। আরে তোমরা কোথায়? কেউ কি শুনতে পাচ্ছ না? 12টা বাজতে না বাজতেই সবাই ঘুমিয়ে পড়েছো। শাশুড়ি মায়ের দিকে কোনো খেয়াল নেই তোমাদের? লাবণী দেবী কোনো সাড়া শব্দ না পেলে নিজে নিজেই বাথরুমে চলে যায়। আসলে লাবণী দেবী যে একা একা বাথরুমে যেতে পারে না তা নয়, সে এখনো পর্যন্ত যথেষ্ট সুস্থ সবল এবং শক্তিশালী ছিল, কিন্তু তবুও শুধুমাত্র নিজের বৌমাদেরকে বিরক্ত করার জন্য ছোট ছোট অজুহাতে সে তার বৌমাদের উপর হুকুম করতেই থাকতো। ওদিকে 3 বৌমা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় শাশুড়ি মায়ের কথা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। 3 জনেই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। আর এটা দেখে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমানো হচ্ছে, তাই না? শাশুড়ি মা ডাকছে, সেটা কারোর কানে যাচ্ছে না। এদের সবাইকে মজা বোঝাতে হবে। সব সময় কম্বল আর কম্বল। এই কম্বলটাই হলো যত নষ্টের গোড়া। এক কাজ করি, এদের কম্বলটাই যদি গায়েব করে দেওয়া হয় তাহলে কেমন হয়? তারপর আমি দেখব এরা ঠান্ডায় কিভাবে ঘুমায়। এই বলে লাবণী দেবী খুবই ধীরে ধীরে এবং সাবধানে 3 বৌমার গা থেকে কম্বল চুরি করে নিয়ে চলে যায়। সে একটা ভালো জায়গা দেখে কম্বলগুলো লুকিয়ে দেয়। নিজের কাজ সেরে তাড়াতাড়ি করে সে আবার ঘুমিয়ে পড়ে। অন্যদিকে 5-10 মিনিট কম্বল ছাড়া ঘুমানোর পরেই 3 বৌমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। তারা 3 জনেই নিজে নিজের ঘর থেকে বেরিয়ে তাদের শাশুড়ি মায়ের ঘরে যায়। তারা দেখে যে লাবণী দেবী খুবই আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। মা, আপনার কম্বল চুরি হয়নি? দেখুন না, আমাদের 3 জনেরই কম্বল চুরি হয়ে গেছে। আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে আমরা কম্বল ছাড়া কিভাবে ঘুমাবো বলুন তো? আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? দেখছো না আমি ঘুমাচ্ছি? এভাবে মধ্যরাতে এসে তোমরা আমাকে বিরক্ত করছো। যাও এখান থেকে। তোমাদের কম্বল চুরি হয়েছে, তাতে আমি কি করব? শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে 3 বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা মনে মনে তাদের শাশুড়ি মায়ের উপরই সন্দেহ করতে থাকে। আমি বলছি শোন, এই কাজটা কিন্তু আমাদের শাশুড়ি মায়ের, আর কারণ নয়। শাশুড়ি মা ইচ্ছা করে আমাদেরকে সাহায্য করার জন্য কম্বল চুরি করেছে। দেখিস না, আমরা যখনই কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি তখনই শাশুড়ি মায়ের কেমন রাগ হয়। কি বিপদ বলতো? এই শীতের মধ্যে কম্বল ছাড়া আমরা কিভাবে ঘুমাবো? বিশেষ করে এই রাত্রিবেলাটা কি কম্বল ছাড়া থাকা যায়? না না, এভাবে হবে না। আমরা কিছু বলি না বলে শাশুড়ি মা কিন্তু বড্ড বেশি পেয়ে বসেছে। শাশুড়ি মাকে এবার মজা দেখাতে হবে। কালকে আমরা আমাদের বরকে ফোন করে সব বলবো যে ওদের মা শেষ পর্যন্ত কম্বল চুরি করে বেড়াচ্ছে। কিন্তু আজকের রাতটা আমরা কিভাবে কাটাবো সেটা তো বলো। আর কি করবি? সোয়েটার, জ্যাকেট, চাদর যা আছে সব গায়ে দিয়ে শুয়ে পড়। এছাড়া আর কোনো উপায় নেই। এভাবেই 3 বৌমা সেই রাতটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাটিয়ে দেয়। 3 বৌমাকে এভাবে কষ্ট পেতে দেখে লাবণী দেবী মনে মনে প্রচন্ড খুশি হয়। পরের দিন সকাল হতে না হতেই 3 বৌমা নিজের নিজের বরকে ফোন করে কম্বল চুরির ঘটনা বলে। কে কম্বল চুরি করেছে তুমি এখনো বুঝতে পারছো না? তোমার মা এই কাজটা করেছে। তোমরা বাড়িতে থাকো না, তাই তো তোমরা কিছু জানো না। মা সবসময় আমাদের উপর অত্যাচার করে, আমাদেরকে এক মুহূর্ত বসে থাকতে দেয় না। আর বিশেষ করে আমরা যখন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি বা বসে থাকি, উনি তো সহ্যই করতে পারেন না। আরে কি উল্টোপাল্টা কথা বলছো? মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে মা তোমার কম্বল চুরি করবে? মায়ের নামে এত বড় অপবাদ আমি কিছুতেই মেনে নেব না। হতেই তো পারে অন্য কেউ এসে কম্বলটা চুরি করে নিয়ে গেছে। এই শীতকালে অনেকেরই তো কম্বল নেই। যার কম্বলের প্রয়োজন পড়েছে সেই এটা করেছে নিশ্চয়ই। ঠিক আছে, আমি অত শত কিছু জানি না। আজকে আমাদেরকে কম্বল কিনতে হবে। তাড়াতাড়ি কম্বল কেনার টাকা পাঠাও। এভাবে 3 বৌমা নিজের নিজের স্বামীদের কাছ থেকে কম্বল কেনার জন্য টাকা নিয়ে নেয় এবং সেদিনই তারা নতুন কম্বল কিনে নিয়ে আসে। বাবা, কম্বল চুরি হতে না হতেই নতুন কম্বল কিনে নিয়ে চলে এসেছো। টাকা কি গাছে ফলে নাকি? আমার ছেলেদের টাকা তোমরা এভাবে ধ্বংস করছো তাহলে? আপনি কিন্তু একদম ফালতু কথা বলবেন না মা। এই শীতের মধ্যে আপনার কম্বলটাও যদি চুরি হয়ে যেত তাহলে আপনি কম্বল ছাড়া থাকতে পারতেন? আপনি একদিন কম্বল ছাড়া রাত কাটিয়ে দেখুন তো কেমন লাগে। কল্পনার এই কথা শুনে লাবণী দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই সে সেদিন রাত্রিবেলা আবার তার বৌমাদের কম্বল চুরি করে নেয়। এবার কল্পনা, জবা এবং ললিতা কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না। অনেক হয়েছে, আমাদের শাশুড়ি মাকে এবার জব্দ করতে হবে, না হলে কিছুতেই হচ্ছে না। আমরা কি এরকম বারবার কম্বল কিনবো আর উনি বারবার আমাদের কম্বল চুরি করে নেবেন? এবার তো আমাদের বড়েরাও আমাদেরকে কম্বল কেনার জন্য টাকা দেবে না।
দিদি, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। আমি আমার বরের কাছ থেকে শুনেছি আমাদের শাশুড়ি মা ওনার শাশুড়ি মাকে প্রচন্ড পরিমাণে ভয় করত। আর শাশুড়ি মা যেমন এখন আমাদের উপর অত্যাচার করে, মায়ের শাশুড়ি মাও নাকি মায়ের সঙ্গে ঠিক এমনটাই করত। সেই জন্যই নাকি আমাদের শাশুড়ি মা আমাদের উপর প্রতিশোধ তুলছে। ও, এবার বুঝলাম। ওনার সাথে যেটা হয়েছে উনি সেটাই আমাদের সঙ্গে করছেন। কিন্তু মায়ের শাশুড়ি মা তো মারা গেছেন, এখন শুধু শুধু ওনাকে মনে করে কি লাভ হবে? মারা গেছেন বলেই তো ওনাকে আমরা কাজে লাগাতে পারবো। শোনো, আমার প্ল্যানটা ভালো করে শুনে নাও। আমার একটা বন্ধু আছে, ও মেকআপ আর্টিস্ট। ও খুব ভালো মেকআপ করতে পারে, এমনকি মেকআপের দ্বারা ও নিজেকে যে কোনো মানুষে পরিবর্তিত করতে পারে। আমি আজকে ওর সঙ্গে যোগাযোগ করছি। জবা তার মেকআপ আর্টিস্ট বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়িতে ডেকে নেয় এবং তাকে লাবণী দেবীর শাশুড়ি মায়ের ফটো দেখিয়ে একেবারে সেরকমই সাজিয়ে দেওয়ার কথা বলে। সেদিন রাত্রিবেলা লাবণী দেবী ঘুমিয়ে পড়ার পর জবা সাদা শাড়ি পরে, মাথায় সাদা উইগ পরে লাবণী দেবীর শাশুড়ি মায়ের মতো সাজগোজ করে এবং লাবণী দেবীর ঘরে গিয়ে উপস্থিত হয়। এই লাবণী, ওঠ তাড়াতাড়ি। নিজের বৌমাদের কম্বল চুরি করে তুই তো বেশ শান্তিতে ঘুমাচ্ছিস। ওঠ বলছি। এই দেখে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে ভাবে সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছে, তাই সে তাড়াতাড়ি করে লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু লাইট কিছুতেই জ্বলে না, কারণ জবা আগে থেকেই বাড়ির ইলেকট্রিকের মেন সুইচ অফ করে দিয়েছিল। লাবণী দেবী এবার ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। সে অন্ধকারে ঠিকমতো কিছু দেখতেও পায় না। শাশুড়ি মা, আপনি তো মারা গিয়েছিলেন, আপনি কি করে বেঁচে ফিরে এলেন? আমি কি কোনো স্বপ্ন দেখছি? কোনো স্বপ্ন নয়, তুই তোর বৌমাদের উপর এমন অত্যাচার করছিস যেটা দেখে আমি থাকতে পারলাম না, তাই আমাকে শেষ পর্যন্ত এখানে আসতে হলো। আমি তোকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছি। চল আমার সঙ্গে, আয়, কম্বলের মধ্যে থেকে বেরিয়ে আয়। এই বলে জবা তার শাশুড়ি মায়ের দিকে এগিয়ে আসে, আর লাবণী দেবী প্রচন্ড ভয় পেয়ে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর জবা এই সুযোগে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তিন বৌমা প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই লাবণী দেবী তার তিন বৌমার কাছে গিয়ে ক্ষমা চায়, আর সেই সাথে তার বৌমাদের কম্বলগুলো ফিরিয়ে দেয়। সেদিনের পর থেকে লাবণী দেবী তার বৌমাদের উপর অত্যাচার করা বন্ধ করে দেয়। কয়েকদিনের জন্য বলে কেউ যদি এখন 6 মাসের জন্য ডুব দিয়ে দেয়, তাহলে আমার দিদির কি দোষ? দিদি তো বাইরে কাজ করে, ঘরের কাজ তো দিদি করতে পারে না। দিদির তো সবসময় একজন লোকের দরকার। এই তুই চুপ কর তো। দিদি দিদি আবার কি বলছিস? হ্যাঁ, কদিন হয়েছে তুই কাজ করছিস? কাজটা তো আমিই তোকে পাইয়ে দিয়েছিলাম। তখন তো কাজ পাইয়ে দেওয়ার জন্য তোর থেকে আমি কিচ্ছু চাইনি। এখন যেটা চাইছি সেটা দে, আর চুপচাপ এখান থেকে কেটে পড়। দেখো দিদি, আমাকে কাজ দিয়েছে বলে খোটা দিচ্ছে, তোমার সামনে আমাকে অপমান করছে। তুমি কিচ্ছু বলছো না? তুমি তো জানোই আমি তোমার বাড়িতে কাজ করব বলে আরো 3টে বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। এখন যদি এখানকার কাজও আমার হাত থেকে চলে যায়, তাহলে আমি কি খাবো? তুই 3টে বাড়ির কাজ ছেড়ে দিয়েছিস? এত মিথ্যা কথা! সারাদিন দিদির বাড়িতে থেকে বিকেল বেলা তো সব বাড়িতে কাজ করিস। তুই কি ভাবিস আমি কোনো কিছু খবর পাই না? আমি আমার মায়ের চিকিৎসার জন্য 6 মাস আসতে পারিনি, কিন্তু এখানকার সমস্ত খবরই আমি নিয়েছি। কাজের বউ নাকি একেবারে গোয়েন্দা গিন্নি, তা তো বোঝার উপায় নেই। এই, তুই কাজের মাসে লোকের বাড়িতে কাজ করবি, খাবি দাবি, ঘুমাবি, তুই কেন অন্যের পেছনে গোয়েন্দাগিরি করবি? গোয়েন্দাগিরি যখন করবি তখন শুধু শুধু আমার কাজটা খেয়ে লাভ কি তোর? শিউলি, ব্যাস, আর কোনো কথা নয়। দোষটা কিন্তু তোর। তুই আমাকে বলেছিলিস কয়েকদিন পরে আসবি, কিন্তু তুই আসিসনি। কেন আসছিস না, কতদিন পরে আসবি, সেসবও তো আমাকে খবর দিসনি। আমাকে তো কাউকে না কাউকে রাখতেই হতো, তাই না? সে তো রাখতেই হতো। এই পাপিয়াকে তো আমি ঠিক করে দিয়ে গিয়েছিলাম। আমি যে 6 মাস আসিনি, ওই 6 মাসটা এ কাজ করেছে। এবার ওকে বাড়ি চলে যেতে বলো। এই নিয়ে আবার শিউলি এবং পাপিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কেউই মনিকার বাড়ির কাজ ছেড়ে যেতে একটুও রাজি হয় না। আসলে মনিকা তার কাজের লোকেদের সঙ্গে এত ভালো ব্যবহার করত যে কেউ একবার সেখানে কাজ করতে এলে সহজে ছেড়ে যেতে চাইতো না। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের কথা, যখন মনিকা আর সঞ্জয় দুজনেই চাকরিতে ট্রান্সফার নিয়ে এই নতুন শহরে আসে। তারা দুজনেই চাকরিজীবী হওয়ায় মনিকার ঘরের কাজকর্ম করার জন্য যে কোনো একজনের প্রয়োজন পড়ত। আর সেই কারণে মনিকা অনেক খোঁজাখুঁজি করার পর শিউলি নামের একজনকে তার বাড়িতে কাজে রাখে। শিউলি খুবই ভালোভাবে মনিকার খেয়াল রাখত। অপরদিকে মনিকাও শিউলির সঙ্গে খুব ভালো মতো ব্যবহার করত।
শিউলি, কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি চলে আসিস। আমাকে কালকে অনেক ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। তুই যদি সকাল সকাল না আসিস তাহলে আমাকে আর তোর দাদাকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যেতে হবে। শুধু শুধু তুমি শিউলিকে কেন প্রেসার দিচ্ছ? ওর তো ঘর সংসার আছে, ও সারাদিন আমাদের বাড়িতে কাজ করে, রাতটুকু তো একটু বিশ্রাম নাই। আর সেই বিশ্রামটা যদি ঠিকঠাক ভাবে না করতে পারে তাহলে পরের দিন কাজ করতে পারবে না তো। তাহলে কি করব? তুমি একটা আইডিয়া দাও, যাতে আমাদের দুজনেরও অসুবিধা না হয় আর শিউলিরও কোনো অসুবিধা না হয়। অফিসে যাওয়ার পথে রাস্তায় কোনো একটা দোকান থেকে কিছু একটা খাবার খেয়ে নেবো, আর তা না হলে গাড়িতে বসে খেতে খেতে চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার মনে হয় এতে টাইমটাও কম লাগবে। এই নাকি তোমরা আমাকে নিজেদের বোন ভাবো, আর বোনের কাছে সাহায্য চাইতে এত কিছু ভাবতে হচ্ছে? তুমি জানো না দাদা বাবু, মনিকা দিদির এত সকালবেলা তেলে ভাজা খেলে দিদির তো শরীর খারাপ করে। সেই মনে আছে একবার কচুরি খেয়ে কি অবস্থা হয়েছিল? একেই এত সকালবেলা বেরোবে, তার উপরে বাইরে খাবে, সারা দিন কাজ করবে কি করে? এইসব অনাচার আমি কিছুতেই হতে দেব না। তাহলে তুই একটা কাজ কর শিউলি, তোর মেয়েটাকে আমাদের এখানে নিয়ে চলে আয়। তোরা মা মেয়ে দুজনে মিলে আজকে এখানেই থেকে যাবি। আশা করি তোর স্বামী কিছু মনে করবে না। আর যদি মনেও করে তুই আমার সাথে কথা বলিয়ে দিবি, আমি বুঝিয়ে বলে দেব। তাহলে সাত সকালবেলা তোকে ঘুম থেকে উঠে এত দূরে আসতে হবে না। আইডিয়া কিন্তু তোর দিদি একদম ঠিক দিয়েছে শিউলি। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি এক্ষুনি বাড়িতে গিয়ে তোর মেয়েকে নিয়ে চলে আসবে। ও তো আবার মা ছাড়া থাকতে পারে না, ও থাকলে আমাদের বাড়িটা বেশ ভালোই ভরা ভরাও লাগবে। আর তোরা তো মা মেয়ে দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসিস, তোর মেয়েকে নিয়ে আয়, আমি ততক্ষণে আমাদের সবার জন্য বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি। মনিকা এবং সঞ্জয়ের ব্যবহারে শিউলির চোখে জল চলে আসে। সে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে পড়ে এবং মনিকাদের ড্রাইভার শিউলিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণ পরেই শিউলি তার ছোট্ট 5 বছরের মেয়ে পিঙ্কিকে নিয়ে মনিকাদের বাড়িতে আসে। এভাবেই খুব সুখের সঙ্গে তাদের দিন কাটতে থাকে। শিউলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনিকাদের বাড়িতে কাজ করত। কখনো কখনো মনিকা তাকে যেসব কাজ করতে বলতো না, শিউলি সেই কাজগুলোও করে রাখতো। শিউলি সবসময় নজর রাখতো যেন কোনোভাবে মনিকা কিংবা সঞ্জয়ের কোনো অসুবিধা না হয়। শিউলির যে কোনো রকম দরকারে মনিকা তাকে দুহাত ভরে সাহায্য করত। এমনই একদিন, দিদিমণি, আমি তোমার কাছে যখন যেটা চেয়েছি তুমি তখনই আমাকে সেটা দিয়েছো। আমি আজকেও তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আমি আশা করছি তুমি সেটাও আমাকে দেবে। আমি এই বাড়িতে যতদিন আছি তুইও ঠিক ততদিন এই বাড়িতে কাজ করছিস। তুই এখন আমাদের বাড়ির সদস্য হয়ে গেছিস, তোর দরকারে সাহায্য করাটা আমার কর্তব্য। তুই বল না তোর কি চাই? আমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে যাব। আমার মায়ের শরীরটা ভালো নেই গো, বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, একা একা থাকে, তাই ভাবছি কয়েকদিন একটু মায়ের কাছ থেকে ঘুরে আসবো। শিউলির কথা শুনে মনিকা একেবারে আঁতকে ওঠে। কয়েকদিনের জন্য মায়ের কাছে যাবি মানে? কদিনের জন্য যাবি? 2 দিন নাকি 3 দিন? তুই কিন্তু আমাকে ভয় দেখাচ্ছিস শিউলি। না গো দিদি ভাই, ভয় দেখাচ্ছি না, আমি সত্যি মায়ের কাছে যাব। পিঙ্কিটা অনেকদিন দিদির বাড়িতে যাবে বলে লাফাচ্ছে, ওরও তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ওকেও নিয়ে যাব। 1 মাস মতো থাকবো হয়তো। কি? কতদিন? 1 মাস? তুই ভেবে বলছিস তো? তুই 1 মাস আমার বাড়িতে কাজ করতে না এলে আমার সংসার তো ভেসে যাবে। তুই আমাকে এরকম ভাবে বিপদে ফেলে দিলি শিউলি। আমি তোমাকে কোনো বিপদে ফেলিনি দিদিমণি, আমি আগে থেকে একটা মেয়েকে বলে রেখেছি তোমার বাড়িতে কাজ করার জন্য। আমি যে 1 মাস আসবো না তখনও তোমার বাড়িতে কাজ করে দেবে। সে যদি তোর মতো গুছিয়ে আমার সংসারটাকে সামলাতে না পারে, সে যদি তোর মতো পরিষ্কার করতে না পারে, যদি রান্নার হাত তোর মতো ভালো না হয়, তখন আমি কি করব বল? আমার সব খোঁজ নেওয়া হয়ে গেছে দিদি, তুমি চিন্তা করো না। আমার অনুপস্থিতিতে তোমার বাড়িতে যে কাজ করবে সে আমার মতোই সবকিছু সামলে নেবে। এভাবেই শিউলি মনিকাকে নানান রকম ভাবে তার বাড়িতে নতুন কাজের লোকের ব্যাপারে বলতে থাকে। প্রথম প্রথম রাজি না হলেও নিজের সমস্যার সমাধান করতে মনিকা শিউলির কথায় রাজি হয়। মনিকা শিউলির অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তাকে বেশ কিছু টাকাও দেয়। পরের দিন থেকে শিউলির জায়গায় পাপিয়া কাজে আসতে শুরু করে। পাপিয়ার সাথেও মনিকা যথেষ্ট ভালো ব্যবহার করে, তার জন্য মাঝে মধ্যে খাবার এবং অন্যান্য জিনিসপত্র কিনে আনে। এভাবে অনেকগুলো মাস কেটে যায়। 1 মাসের কথা বলে শিউলি প্রায় 6 মাস কাটিয়ে দেয়। একদিন, তুমি আজও আমার জন্য খাবার এনেছো দিদি? তুমি কি করে জানলে বলো তো যে আমি শম্ভু দাদার দোকান থেকে চাউমিন খেতে ভালোবাসি? আমি অনেকবার অফিস থেকে ফেরার পথে তোকে ওখান থেকে চাউমিন কিনে খেতে দেখেছি, তাই তো সময় থাকলেই তোর জন্য নিয়ে চলে আসি।
তুই এখন যা কাজ করছিস ওটা থামিয়ে আগে খেয়ে নে, তারপর বাকি কাজটা পরে করবি। আমি এত বাড়িতে কাজ করেছি, সবাই কেমন যেন কাজের লোকের মতোই ব্যবহার করে, কিন্তু একমাত্র তুমিই আমাকে ভালোবাসো। শিউলি ফিরে আসলেই তো আমাকে চলে যেতে হবে, এটা ভেবেই আমার কষ্ট হয়। সে তো 1 মাস বলে 6 মাস কাটিয়ে দিল, আমার মনে হয় না সে আর আসবে বলে। তুই শান্তি করে মন দিয়ে আমার বাড়িতে কাজ কর, যতদিন তুই ঠিকঠাক ভাবে কাজ করবি ততদিন কেউ তোকে আমার বাড়ি থেকে তাড়াতে পারবে না। তার মানে আজ থেকে আমি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের লোক? কি যে মজা হচ্ছে না, আমি কি বলবো তোমাকে। এই খুশিতে আজকে আমি তোমাকে আর দাদা বাবুকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো। পাপিয়ার সাথে কথা বলে মনিকা সেখান থেকে চলে যায়। পাপিয়াও মনের সুখে রান্না করতে থাকে। এইভাবে আরো কয়েকদিন কাটে। হঠাৎই একদিন মনিকাদের বাড়িতে শিউলি ফিরে আসে। তাকে দেখে মনিকা এবং পাপিয়া দুজনেই খুবই অবাক হয়। পাপিয়া, কাল থেকে তোর আসার কোনো দরকার নেই, আমি এসে গেছি, এবার আমিই কাজ করব। তুই আজকের মধ্যে তোর যা যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নে। মামার বাড়ির আবদার নাকি? আমাকে দিদি বলে দিয়েছে আমি এখন এখানকার পার্মানেন্ট কাজের বউ। তুমি কোথাকার কে, হ্যাঁ, যে তোমার কথাই কালকেই আমাকে কাজ ছেড়ে চলে যেতে হবে? আমি থাকবো না বলেই তো আমি তোকে কাজটা দিয়েছিলাম। এখন যখন আমি এসে গেছি তাহলে তোর তো আর দরকার নেই। মনিকা দিদির বাড়িতে আমি সেই শুরু থেকে কাজ করে এসেছি, আর ভবিষ্যতে আমিই করব। তুমি 1 মাস বলে 6 মাসের জন্য ডুব মেরেছো। তোমার নিজের কথার কোনো দাম নেই, আবার তুমি আমাকে কাজ থেকে বের করে দেবে বলছো? আমি কিছুতেই এখান থেকে যাব না, দেখি আমাকে কে এখান থেকে বের করে। এভাবে শিউলি এবং পাপিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। মনিকা অনেক ভাবনা চিন্তা করেও সেই সমস্যার সমাধান করতে পারে না। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। শিউলিও কাজে আসে, আবার পাপিয়াও কাজ করতে আসে। মনিকা চেয়েও কাউকে কাজ থেকে চলে যেতে বলতে পারে না, আর এই কারণেই সঞ্জয় এবং মনিকা দুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এবার আমি কি করব সঞ্জয়? শিউলি আমার নিজের বোনের মতো, ও আমাদের এই শহরে থাকা শুরু থেকে আমাদের সাথে আছে, আমাদের কত রকম ভাবে সাহায্য করেছে। ওকে আমি কিছুতেই কাজ থেকে ছাড়াতে পারবো না। অন্যদিকে পাপিয়া যেই সময় সাহায্য করেছে সেই সময় শিউলি আমার পাশে ছিল না, তাই ওর অবদানটা ভুলে যেতেও আমি পারবো না। আমার একেবারে জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দোষটা তোমারই। তুমি সবাইকে এত ভালোবাসো আর এত তাড়াতাড়ি নিজের বানিয়ে নাও যে কেউই তোমার বাড়ির কাজ ছেড়ে চলে যেতে চায় না। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি কালকের মধ্যেই জানতে পেরে যাবে কাকে তুমি আসলেই নিজের বানাতে পেরেছো আর কে এখনো তোমাকে পর ভাবে। এই বলে সঞ্জয় মনিকাকে অনেক রকম ভাবে বোঝাতে থাকে। পরের দিন সকাল হতেই আবার শিউলি এবং পাপিয়া দুজনেই তাদের বাড়িতে এসে ঝগড়া শুরু করে। সকাল সকাল ঘুম থেকে উঠেই তাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে মনিকা খুব জোরে চিৎকার করে ওঠে। মনিকা শিউলি এবং পাপিয়া দুজনকে জানিয়ে দেয় যে মনিকার আর কোনো কাজের লোকের দরকার নেই। তোমার তো অফিস থাকে, অফিসে যাওয়ার আগে কাজ, অফিস থেকে বাড়ি এসে কাজ, তুমি একা হাতে পারবে না। চিন্তা করিস না শিউলি, আমি এবার থেকে বাড়িতেই থাকবো। আমার আর তোর দাদার দুজনেরই চাকরিটা চলে গেছে। আসলে আমাদের কোম্পানিটাই বন্ধ হয়ে গেছে। নতুন কোনো চাকরি পেতে এখনো 2-3 মাস সময় লাগবে। তোদের মধ্যে কেউ যদি ততদিন মাহিনা ছাড়া আমার বাড়িতে কাজ করতে পারিস তাহলে আমি তোদেরকে রাখতে পারবো, না হলে তোরা দুজনেই এখান থেকে চলে যা। এই কেস করেছে 3 মাস ফ্রিতে এত কাজ, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা। বাবারে বাবা, আমি তো পারবোই না। আমি বরং শিউলিকেই ফাঁসিয়ে দিই। বলছিলাম কি দিদিমণি, শিউলি অনেকদিন পরে ফিরে এসেছে, তুমি বরং ওকেই কাজে রাখো, আমি চলি বুঝলে। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু বিনামূল্যে কাজ করার কথা শুনেও শিউলি সেখানে দাঁড়িয়ে থাকে। শিউলির এই ব্যবহারে মনিকা একেবারে অবাক হয়। মনিকা শিউলিকে জিজ্ঞাসা করে যে সে কেন সেখান থেকে চলে গেল না। পাপিয়া তোমার নিজের লোক নয় গো দিদি, ও তোমার বাড়িতে কাজ করতে আসতো, আমি তোমার নিজের লোক। তুমি আমার সব রকম সমস্যায় সবসময় আমার পাশে থেকেছো, আর আজকে তোমার এত বড় সমস্যায় আমি তোমাকে একা ফেলে চলে যাব? তুমি টাকা নিয়ে একদম চিন্তা করবে না, আমি তোমার সব কাজ করে দেব। তোমরা শুধু অন্য চাকরি খোঁজার ব্যবস্থা করো। মনিকা এবং সঞ্জয়ের বুঝতে বাকি থাকে না যে তাদের নতুন কাজের বউ নাকি পুরানো কাজের বউ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। শিউলির ব্যবহারে তারা খুশি হয়ে তাকে জানিয়ে দেয় যে তাদের চাকরি যাওয়ার কথাটা মিথ্যা ছিল। তারা খুশি হয়ে শিউলির মাহিনাটাও বাড়িয়ে দেয়। এইভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।